সুন্দরবন দেখতে যতটা সুন্দর, ভেতরের রহস্যটা তার থেকে বেশি ভয়ানক। এই অরণ্য ভারতবর্ষে সুন্দরবন নামে পরিচিত হলেও বাংলাদেশে এটা বান্দরবন নামে পরিচিত। একটা বাঘ নাকি নৃশংসভাবে মানুষের দেহ ছিঁড়ে খায়, কিন্তু কয়েকজন যখন এই ভয়ঙ্কর জঙ্গলের ভেতর যায় তারা তখন দেখে এক অন্য টুইস্ট। কেন এতগুলো সাপ এই লোকটাকে মারতে চায়? সুন্দরবনের জঙ্গলের ভেতরে ঢোকার পর এদের সাথে যা হলো তা এরা স্বপ্নেও কল্পনা করতে পারেনি। সুন্দরবনের এক ভয়ঙ্কর রূপ দেখতে চলেছ আজকের ভিডিওতে। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন ফিল্ম বাংলা। আমি আছি তোমাদের সাথে নাজির। একটা রোমাঞ্চকর কাহিনী, রোর টাইগার্স অফ সুন্দরবনস। মুভি শুরু হয়, এই লোকটাকে দেখানো হয়। এনার নাম হলো উদয়। ইনি পেশায় একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, অর্থাৎ যারা জঙ্গলের মধ্যে বিভিন্ন জীবজন্তুর ফটো তোলে। আর এনার সাথে রয়েছে এই লোকটা, ইনি হলো উদয়ের গাইড। এর নাম হলো মধু। ছবি তুলতে গিয়ে হঠাৎ তারা জঙ্গলের মধ্যে কোনো একটা প্রাণীর গোঙানির আওয়াজ শুনতে পায়। সেই আওয়াজকে অনুসরণ করতে করতে উদয় জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে এবং দেখা যায় একটা সাদা বাঘের বাচ্চা শিকারীদের ফাঁদে আটকা পড়েছে। এরপর উদয় বাঘটিকে উদ্ধার করে এবং নৌকা করে তাদের গ্রামে নিয়ে যায়। উদয় বাচ্চাটিকে যখন গ্রামে নিয়ে আসে তখন গ্রামের মানুষজন উদয়ের উপর প্রচুর রাগারাগি করতে শুরু করে, কারণ বাঘের বাচ্চাকে গ্রামে নিয়ে আসা মানেই গ্রামের সমস্ত মানুষের জন্য বিপদ ঘনিয়ে আনা। এরপর উদয় বাঘটিকে বাড়ি নিয়ে এসে পালন করতে শুরু করে। এমন সময় খবর পেয়ে সেখানে ফরেস্ট অফিসাররা পৌঁছে উদয়কে বলে, তোমাকে সুন্দরবনের বাঘ সংরক্ষণ এলাকা শুধুমাত্র ছবি তোলার অনুমতি দেওয়া হয়েছে, বাঘের বাচ্চাকে নিজের বাড়িতে নিয়ে আসার অনুমতি কে দিয়েছে তোমাকে? উদয় বলে সে কোনো অবৈধ কাজ করেনি, বরং জঙ্গলে শিকারীদের ফাঁদ থেকে সে বাঘের বাচ্চাটিকে বাঁচিয়েছে। কিন্তু পুলিশগুলো উদয়ের কোনো কথা শোনে না এবং বাঘটিকে তাদের সাথে নিয়ে যায়। রাতের বেলা উদয় সারাদিনের এই সমস্ত ঘটনারই বিবরণ ওর ডায়েরিতে লিখছিল, কিন্তু হঠাৎ একটা বাঘ এসে উদয়ের উপর আক্রমণ করে এবং ওকে মেরে ফেলে। দৃশ্য পাল্টায়, দেখা যায় অনেকগুলো যাত্রী নিয়ে একটা লঞ্চ নদীতে এগিয়ে চলেছে। এদের মধ্যে এই লোকটা হলো উদয়ের দাদা পণ্ডিত। সে উদয়ের মৃত্যুর খবর পেয়ে সুন্দরবনে এসেছে। পণ্ডিত ফরেস্ট অফিসারদের সাথে দেখা করে। ফরেস্ট অফিসার পণ্ডিতকে বলে, সুন্দরবন ভারত এবং বাংলাদেশ মিলে 4264 কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। যদি বাঘটা উদয়ের লাশ কয়েক কিলোমিটার দূরে বা বাংলাদেশের মধ্যে নিয়ে চলে যায় তাহলে ওর বডিটাকে খুঁজে পাওয়া যাবে না, এবং সুন্দরবনের মধ্যে তারাই যেতে পারে যাদের জঙ্গল সম্বন্ধে জ্ঞান রয়েছে। ফরেস্ট অফিসারের কাজ সুন্দরবনের বাঘদেরকে বাঁচানো, মানুষদের নয়। এটা শুনে পণ্ডিত রেগে যায় এবং বলে, উদয় নির্দোষ, সে বাঘটিকে বাঁচিয়েছে। কিন্তু ফরেস্ট অফিসার তার কোনো কথা শোনে না এবং বলে, আমি তোমাকে কোনো রকম সাহায্য করতে পারবো না। সেদিন সন্ধ্যাবেলা পণ্ডিতের সাথে দেখা করতে আসে উদয়ের সেই গাইড মধু। সে পণ্ডিতকে সেই দিন রাতের ভিডিও ফুটেজ দেখা যেদিন তার কাছ থেকে বাঘটিকে কেড়ে নেওয়া হয়েছিল। পরের দিন সকালে মধু এবং পণ্ডিত একটা গ্রামে যায় যেটা বিধবা গ্রাম নামে পরিচিত। আসলে এই গ্রামে পুরুষরা যখন জঙ্গলে কাঠ আনতে বা মাছ ধরতে যায় তাদের বেশিরভাগ সময় তারা বাঘের শিকার হয়, এবং বর্তমানে এই গ্রামে এত বেশি বিধবা মহিলা আছে যে তারা নিজেদেরই একটা আলাদা বস্তি তৈরি করে নিয়েছে। দৃশ্য পাল্টায়, দেখা যায় পণ্ডিত সুন্দরবনে ভাইয়ের লাশ খোঁজার জন্য মধু এবং ওকে ছাড়া 5 জনের একটা টিম তৈরি করেছে। হিংস্র বাঘের সাথে লড়াই করার জন্য তাদের কাছে যথেষ্ট অস্ত্রও রয়েছে। এদের মধ্যে এই লোকটার নাম হলো চীনা, এর নাম হলো সুফি, এই লোকটার নাম হলো কাশ্মীরি, আর এ হলো হীরা, এবং এই মেয়েটার নাম হলো সিজে। পণ্ডিত সবাইকে ওদের মিশন বুঝিয়ে দেয় এবং বলে, যেহেতু এই মিশনটা ব্যক্তিগত স্বার্থে করা হচ্ছে তাই কেউ চাইলে টিম থেকে এখনই বেরিয়ে যেতে পারে। পরের দিন ভোর হতেই ওরা 5 জন দুটো নৌকা নিয়ে বেরিয়ে পড়ে। কিছুটা দূরে যাওয়ার পর পণ্ডিত সুফিকে বলে, উদয় শুধু তোমার ভাই না, আমাদেরও ছোট ভাইয়ের মতোই ছিল। তোমার জন্য আমরা প্রাণও দিয়ে দিতে পারি, আর এখানে তো প্রাণ নিতে হবে, তাও একটা জন্তুর। আমরা সব সময় তোমার সাথে আছি। এরপর অনেকটা সময় চলে যায়, ওরা নদীতে বেশ অনেকটা দূরেই চলে আসে। হঠাৎ ওরা নদীর জলের মধ্যে কিছু একটা পড়তে দেখে। দেখা যায় নৌকার সামনে জল থেকে উঠে আসছে একটি মেয়ে। এই মেয়েটা তাদের দলের ট্র্যাকার, আর এই মেয়েটার নাম হলো ঝুম্পা। এরপর ওরা আবার সম্পূর্ণ গতিতে এগিয়ে যেতে শুরু করে। ওরা নদী দিয়ে যাওয়ার সময় পাশের ডাঙাতে নেমে সেখানে মাটিতে বাঘের পায়ের ছাপ খুঁজতে থাকে। এরকমভাবেই ওরা অনেকগুলো জায়গার মাটি এবং গাছপালাকে পর্যবেক্ষণ করে ওদের পরীক্ষা নিরীক্ষা চালায়। সবকিছু দেখে তারা বুঝতে পারে এই অঞ্চলে বাঘ থাকার সম্ভাবনা নেই। এভাবেই ওদের প্রথম দিন কেটে যায় এবং সন্ধে নেমে আসে, কিন্তু ওরা বাঘের কোনো হদিশ পায় না। রাত্রে ওরা ওদের নৌকাতেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঝুম্পা মাটিতে কিছু একটা খুঁজতে খুঁজতে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। ঝুম্পাকে দেখতে না পেয়ে পণ্ডিত ও চীনা জঙ্গলের মধ্যে তাকে খুঁজতে যায়। জঙ্গলে কিছুটা ভিতরে যেতেই ওরা ঝুম্পাকে একটা গাছের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। এই গাছের উপর ছিল একটা বাঘের থাবার দাগ।
ওরা বাকি সবাইকে সেখানে ডাকে এবং বাঘটিকে ধরার জন্য ফাঁদ বানানোর কাজে লেগে পড়ে। ফাঁদ বানানো শেষ হলে ওরা সবাই বন্দুক নিয়ে তৈরি হয়ে পড়ে। তারপর একে একে দড়ির সাহায্যে সবাই গাছে উঠে পড়ে। কাশ্মীরি গাছের মতো একটা সবুজ ড্রেস গাছে জড়িয়ে মাটিতে শুয়ে পড়ে। পণ্ডিত চীনা এবং মধু নিচে থাকে। ওরা মধুকে বাঘের শিকার হিসেবে ফাঁদের মধ্যে রেখে দেয়। একটু পরেই ওরা বাঘের গর্জনের আওয়াজ শুনতে পায় এবং সবাই সবার পজিশনে চলে যায়। জঙ্গল জুড়ে নেমে পড়ে একটা অদ্ভুত নিস্তব্ধতা। কোথায় সেই বাঘ? এখানে বাঘটা তার শিকারের গন্ধ পেয়ে ওদের দিকে ছুটতে থাকে। এদিকে মধু বাঘের গর্জন শুনতে পেয়ে ভয়ে কাঁপছে। এমন সময় ওদের ধৈর্যের বাঁধ ভেঙে বাঘটা চলে আসে সেখানে। মধু দৌড়াতে দৌড়াতে ফাঁদটার মধ্যে ঢুকে যায়, কিন্তু ওর পা ফাঁদে আটকে যায়। মধু শেষ পর্যন্ত কোনো মতে ওর পাটাকে বের করে এবং বাঘটাকে মধুকে ধরতে গিয়ে সেই ফাঁদে আটকা পড়ে। তবে বাঘের শক্তির কাছে সেই ফাঁদটা যেন কিছুই না। ফাঁদ সহ বাঘটা ছুটতে থাকে অন্যদিকে। পণ্ডিত এবং কাশ্মীরি ফাঁদের সাথে বাঁধা দুটো দড়ি ধরে বাঘটাকে থামানোর চেষ্টা করে, কিন্তু বাঘের শক্তির কাছে ওদের দুজনের শক্তি কিছুই না। কিছুটা যাওয়ার পর শেষমেশ বাঘটা থামে, কিন্তু সবকিছু তাদের পরিকল্পনা মতো চললেও ভাগ্য যেন তাদের সাথে ছিল না। বাঘটা বাঁশের তৈরি ফাঁদটাকে ভেঙে ফেলে এবং এক লাফে পণ্ডিতকে ছাড়িয়ে সেখান থেকে পালিয়ে যায়। বাঘটাকে নাগালে পেয়েও তারা কিছুই করতে পারল না। ওরা ওদের জিনিসপত্র গুছিয়ে আবার নৌকাতে নিয়ে যায়। ওরা বুঝতে পারে না যে এত মজবুত বাঁশের তৈরি ফাঁদকে বাঘটা কিভাবে ভেঙে ফেলল। আসলে ওরা যতটা ভেবেছিল বাঘটা তার থেকেও অনেক বেশি শক্তিশালী ছিল। দেখা যায় পাশেই মধু এবং ঝুম্পার মধ্যে কোনো একটা বিষয় নিয়ে তর্কাতর্কি চলছে। ঝুম্পা মধুকে বলে, তুমি আমাকে মিথ্যে কথা বলেছ। এরা এখানে সাদা বাঘের ভিডিও নয়, বরং বাঘটাকে ওরা মারতে এসেছে। আমি বাঘদেরকে ট্র্যাক করে ডকুমেন্টারি বানাতে সাহায্য করি, ওদের মারতে সাহায্য করা আমার কাজ নয়। এরপর মধু পণ্ডিতকে জানায় আসলে সে ঝুম্পাকে তাদের আসল মিশন সম্পর্কে জানায়নি, আর ঝুম্পা সাদা বাঘ মারার বিপক্ষে। পণ্ডিত বলে, যদি ঝুম্পার পরিবারের কাউকে এই বাঘটা মারত তাহলে সে কি এই কথা বলতো? এর উত্তরে মধু বলে, ঝুম্পার মাও বিধবাদের বস্তিতেই থাকে। এটা শুনে পণ্ডিত আর কিছু বলতে পারে না। পরের দিন সকালে চীনা এবং হিরো মিলে একটা বুনো শূকর শিকার করে, তার পা কেটে নৌকায় নিয়ে আসে খাওয়ার জন্য। এর মধ্যেই ওদিকে তাদের একটা নৌকার ইঞ্জিন খারাপ হয়ে গেছে। কাশ্মীরি সেটাকে ঠিক করার চেষ্টা করছে, কিন্তু সেটা ঠিক হয় না। এমন সময় মধু তাদের বলে, এই এলাকা ঘন্টা দুয়েকের যাত্রাপথে একটি গ্রাম আছে, যেখানে মানুষ বন থেকে মধু সংগ্রহ করার কাজ করে এবং ওই মধু শহর পর্যন্ত পৌঁছানোর জন্য তারা নৌকার ব্যবহার করে। তাই সে গ্রামে গেলে হয়তো নৌকার ইঞ্জিন সারাই করার জন্য যে সমস্ত প্রয়োজনীয় জিনিস আমাদের প্রয়োজন সেগুলো আমরা খুব সহজেই পেয়ে যাব। সন্ধ্যের মধ্যে ওরা সেই গ্রামে পৌঁছয়। দেখা যায় সেই গ্রামে একটা বিয়ে হচ্ছিল। একটি ছেলে এবং মেয়েকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে অনেক মানুষ। এরপর একটা লোক এসে ছেলেটার গলায় একটা সরু মালা পরিয়ে দেয়। তারপর দুটো লোক দুপাশ থেকে এসে ছেলেটার গায়ে কয়েক হাজার মৌমাছি ছেড়ে দেয়। তারপর মেয়েটাও নিজের হাত ছেলেটার দিকে বাড়ায় আর কিছু মৌমাছি মেয়েটার দু হাতে চলে আসে। আসলে এটা এই গ্রামের বিয়ের প্রথা। বিয়ের সময় এখানকার প্রত্যেকটা মহিলাকে বুঝতে হয় এখানকার পুরুষরা রোজ কতটা কঠিন সময়ের মধ্যে দিয়ে দিন কাটায়। মেয়েটার হাত যখন মৌমাছিতে ভর্তি হয়ে যায়, সে ছেলেটার গলা থেকে মালাটা নিয়ে নিজের গলায় পরে নেয়। আর এভাবেই গ্রামের প্রত্যেকটা মানুষের বিবাহ সম্পন্ন হয়। এমন সময় সেখানে কিছু লোককে ছদ্মবেশে লুকিয়ে থাকতে দেখা যায়, যাদের পুরো শরীর কালো রং মাখা। চীনা এদের দেখে আঁতকে ওঠে এবং নিজের চাকুটা বের করে একজনের দিকে তাক করে। ঝুম্পা চীনাকে বলে, এদের উপর বন দেবীর আশীর্বাদ রয়েছে। এরা গিরগিটির মতো যে কোনো জায়গায় লুকিয়ে পড়তে পারে। এরা বাতাসের মতো নিঃশব্দে ঘুরে বেড়ায়, এমনকি বাঘও এদের শিকার করতে পারে না। এরা জঙ্গলকে রক্ষা করে এবং আজকে এই বিয়েতে আশীর্বাদ দিতে এসেছে। এরপর শুরু হয় তাদের গ্রামে প্রচলিত একটা নাচ। গ্রামের পুরুষ এবং নারীরা একসাথে পাত্রপাত্রীর সামনে এই নৃত্য পরিবেশন করে। এমন সময় দেখা যায় একটা লোক ফোনে সেই ফরেস্ট অফিসারদের সাথে কথা বলছে এবং সে বলে অস্ত্রশস্ত্র সহ 5-6 জন লোক এখানে রয়েছে। মধু এটা শুনতে পায় আর একটু পরেই ফরেস্ট অফিসাররা সেখানে চলে আসে, কিন্তু ততক্ষণে মধু সবাইকে নিয়ে সেখান থেকে পালিয়ে নদীতে চলে এসেছে। ওরা দেখে সামনে অনেক কুয়াশা। মধু বলে, শোনা যায় যেমন তানসেনের একটা সুরে আকাশ থেকে বৃষ্টি নেমে পড়তো, তেমনি সুন্দরবনের সমস্ত বাঘ একসাথে হলে এক জায়গায় একটা ভয়ঙ্কর গর্জন শুরু হয়। তখন পুরো পৃথিবী কেঁপে ওঠে এবং নদীর জল উপরে উঠতে শুরু করে। এখানকার জেলেরা এই কুয়াশা পার করাকে অশুভ ভাবে। এখনো অবধি যারা এই অঞ্চলে গেছে তারা কোনোদিন ফিরে আসেনি। তাদের নৌকাটা কুয়াশার মধ্যে দিয়ে পৌঁছে যায় সেই নিষিদ্ধ অঞ্চলে। পরদিন সকালে তারা নদীতে একটা জায়গায় দাঁড়ায়। সিজে একটা প্যারাসুট এবং মোটর পাখার মাধ্যমে নিজেকে বেঁধে উপরে আকাশে উঠতে শুরু করে, কারণ সে উপর থেকে পুরো জঙ্গলের উপর নজর রাখছিল। সে কিছু একটা দেখে কাশ্মীরকে বলতে যাচ্ছিল, এমন সময় এক ঝাঁক পাখি এসে ওরা প্যারাসুটটিকে ছিঁড়ে ফেলে।
সিজে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ঘুরতে ঘুরতে নিচে পড়ে যায়। সৌভাগ্যবশত ওর প্যারাসুটটা একটা গাছে আটকে যায়, ফলে ও সরাসরি মাটিতে পড়ে না এবং চোট পায় না। এরপর নিজের বেল্ট খুলে সে নিচে নেমে পড়ে। নিচে নামা মাত্রই সে কারো পায়ের আওয়াজ শুনতে পায়। সিজে বুঝতে পারছিল আশেপাশে কেউ হয়তো রয়েছে, তাই ও দৌড়াতে শুরু করে। হঠাৎ গাছের পেছনে থাকা কেউ একজন ওকে ধাক্কা মারে এবং ওকে ধরার চেষ্টা করে। সিজে ওদের দুজনকে মেরে সেখান থেকে পালাতে থাকে। এরই মধ্যে দেখা যায় সেখানে আরো অনেকজন লুকিয়ে ছিল। তারা সিজের দিকে বন্দুক তাক করে রাখে এবং ওকে পালাতে দেয় না। ততক্ষণে পণ্ডিত বাকিদের নিয়ে এখানে চলে আসে। এরপর পণ্ডিত আর তার টিমের সদস্যরা ভীরার লোকেদের দিকে বন্দুক তাক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। কিন্তু ভীরা পণ্ডিতকে বলে, তোমরা হাতে এতগুলো বন্দুক, অস্ত্রশস্ত্র দেখে মনে হচ্ছে তোমরা কি বাঘের শিকার করবে? এখানে জানা যায় ভীরাও একজন চোরা শিকারী, যে কিনা জঙ্গলে পশু মেরে তাদের চামড়া বিক্রি করত। যার কারণে ভীরা পণ্ডিতদের সাথে হাত মেলাতে চায় আর বলে, ভেবে দেখো, 100% ফায়দা হবে। কিন্তু পণ্ডিত ভীরার কথায় রাজি হয় না। এরপরই হঠাৎ সিজের ডিভাইস সিগন্যাল দিয়ে ওঠে। দেখা যায় 3টে বাঘ ঠিক তাদের দিকেই আসছে। এটা দেখার পর পণ্ডিত, সিজে এবং বাকিরা বুঝতে পারে বিপদ সামনেই আছে, তাই যা করেই হোক পালাতে হবে। এদিকে বাঘের ভয় পেয়ে ভীরা বলে, নিজে বাঁচি তো বাপের নাম। এই বলে ভীরা সেখান থেকে পালিয়ে যায়। এরপর পণ্ডিত আর বাকি টিমের সদস্যরাও পালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে তারা জঙ্গলের নদীর কাছে চলে আসে, কিন্তু পালাতে গিয়ে সিজে তাদের টিমের থেকে অনেকটা পেছনে পড়ে যায়, যার কারণে সে রাস্তা হারিয়ে ফেলে। এরপর সিজে অন্য রাস্তায় পালাতে থাকে, কিন্তু হঠাৎ সে বুঝতে পারে আশেপাশেই বাঘ রয়েছে। তাই সিজে কোনো মতে একটা গাছে উঠতেই দেখতে পায় গাছের উপর ভীরা বসে আছে। সুতরাং সিজা মনে করে ভীরা হয়তো তাকে সাহায্য করবে, কিন্তু ভীরা সাহায্যের নামে তার গলার চেনটিকে ছিনিয়ে নিয়ে আসে আর সিজাকে বাঘের সামনে শিকার হিসাবে ফেলে দেয়। এরপর পণ্ডিত আর বাকিরা সিজার চিৎকার শুনে সেখানে আসলে দেখে সিজা মারা গেছে, শুধু সিজার হাতটা মাটিতে পড়ে রয়েছে। কিন্তু জঙ্গলে থেমে থাকলে হবে না, তাদেরকে যে করেই হোক সামনের দিকে এগিয়ে যেতে হবে। এরপর দেখা যায় তারা ঘন জঙ্গলে নদী পার করতে গিয়ে সামনে এগিয়ে যেতেই ঝুম্পা কাশ্মীরিদের নৌকাটা খারাপ হয়ে গেছে। কাশ্মীরি শত চেষ্টা করলেও নৌকাটা আর ঠিক করতে পারে না। তখনই চায়না ওয়াকি টকি দিয়ে পণ্ডিতকে নৌকা খারাপের কথা জানালে ওয়াকি টকির নেটওয়ার্ক খারাপ থাকায় কিছু বুঝতে পারে না। এদিকে কাশ্মীরি, চায়না এবং ঝুম্পাদের নৌকায় হঠাৎ করে জলের মধ্যে থেকে লাফ দিয়ে সাদা বাঘিনীটা নৌকায় উঠে পড়ে। কাশ্মীরির সামনেই বাঘিনীটা ভয়ানক চোখে তাকিয়েছিল। তখনই কাশ্মীরি বাঘটাকে মারার জন্য চাকু ছুঁড়ে মারে, কিন্তু চাকুটা বাঘিনীর পাশ কেটে বেরিয়ে যায় আর বাঘিনীটা কাশ্মীরিকে আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে। ওদিকে চায়না আর ঝুম্পা নৌকা থেকে পড়ে যায়, কিন্তু জলে পড়ার আগে চায়নার পায়ে অগোছালো জাল আটকে যায়। অন্যদিকে পণ্ডিত তার নৌকা নিয়ে ঘুরিয়ে ঝুম্পা চায়নাদের দিকে আসতে শুরু করে। তবে চায়নার পা এখনো পর্যন্ত জালে আটকে ছিল, তাই সে কোনো মতে বাঘ থাকা নৌকাটা ধরে ভাসছিল। অন্যদিকে ঝুম্পা সাঁতার কেটে অনেক কষ্টে পণ্ডিতদের নৌকায় উঠে পড়ে। এরপর চায়না জলে নেমে কোনো মতে জাল থেকে তার পা ছাড়িয়ে পণ্ডিতদের নৌকায় উঠে পড়ে। কিন্তু এরপরই দেখা যায় সব বাঘেরা কাশ্মীরিকে কামড়ে খাচ্ছে। পণ্ডিত আর বাকিরা বাঘেদের গুলি করার পরেও দেখা যায় বাঘিনীটা তাদের ওপর ভয়ানকভাবে তাকিয়ে আছে এবং সে বলতে চায়, এই জঙ্গলটা আমাদের, এখানে কোনো মানুষের রাজত্ব চলবে না। বাঘিনীর এমন ভয়ানক রূপ দেখার পর পণ্ডিত আর তার সঙ্গীরা ভয় পেয়ে যায় এবং তারা নৌকাটা নিয়ে ফিরে আসে। এদিকে তাদের মনোবল দুর্বল হয়ে পড়ছিল, কারণ তাদের কাছে বন্দুক, অস্ত্রশস্ত্র থাকার পরেও কাশ্মীরিকে তারা বাঁচাতে পারেনি। এরপর পণ্ডিত তার ভাইয়ের অর্থাৎ উদয়ের ডায়েরিটা জলের মধ্যে ফেলে দেয়। এদিকে পণ্ডিত আর তার সঙ্গীদের কাছে জল ও খাবার প্রায় শেষ হয়ে এসেছিল, তাই মধু পণ্ডিতকে বলে, স্যারজি, আমার মনে হয় বাঘের সাথে লড়াই করতে আমরা পারবো না, আমাদের ফিরে যাওয়াটাই ভালো হবে। কিন্তু পণ্ডিত বলে, তুমি চুপ করো, যতক্ষণ না আমি ওই বাঘদের মারছি ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাচ্ছি না। সুতরাং তারা জানতো না সুন্দরবনের জঙ্গলটা কতটা ভয়ানক, এখানে কোনো মানুষের রাজত্ব চলে না। এরপর পণ্ডিত বুঝতে পারে তার জন্যই বাকি বন্ধুরা মারা গেছে, তাই পণ্ডিত একটা বুদ্ধি বার করে, কারণ সে বাঘেদের যে করেই হোক মারবে। এবং ঝুম্পার সাথে আলোচনা করার পর পণ্ডিত বুঝতে পারে বাঘেরা আক্রমণ করার পর নদীপথ দিয়েই তারা ভেগে যায়। তারা জঙ্গলের ভেতরে আর নদীপথে একটা ফাঁদ তৈরি করবে। দেখা যায় এরপর জঙ্গলের ভিতরে একটা বিশাল গর্ত খোঁড়া হয়। সেই গর্তের উপর দিয়ে শুকনো গাছের পাতা আর ডালপালা দিয়ে একটা ফাঁদ তৈরি করা হয়, কারণ বাঘেরা জঙ্গলে আক্রমণ করতে আসলে এই ফাঁদে আটকা পড়বে। আর পণ্ডিত হীরা, ঝুম্পা এবং মধুকে নদীপথে নৌকা নিয়ে থাকতে বলে, যাতে জঙ্গলের গর্ত থেকে বেরিয়ে গেলে নদীপথে তারা বাঘটাকে আক্রমণ করতে পারে। সুতরাং যেই কথা সেই কাজ। বাঘেদের জঙ্গলে ডেকে নিয়ে আসার জন্য পণ্ডিত তার বাচ্চাদের রক্তমাখা গামছাটা নিয়ে আসে,
যেটার সাহায্যে বাঘেরা জঙ্গলে আসতে বাধ্য। এরপর চায়না বন্দুক নিয়ে গাছের উপর উঠে যায়, আর পণ্ডিত রক্তমাখা গামছা নিয়ে গাছের সামনে দাঁড়িয়ে থাকে। তখনই বাঘটা রক্তমাখা গামছার গন্ধ শুঁকে পণ্ডিতের সামনে এসে দাঁড়ায়, আর এরপর বাঘিনীর চারপাশ দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। তবে বাঘিনীটা শত চেষ্টা করলেও আগুনের জায়গা থেকে বেরোতে পারে না। এদিকে তখনই পণ্ডিতের পেছন থেকে দুটো বাঘ এসে ঝাঁপিয়ে পড়ে সেই গর্তে। এখানে এই দুটো বাঘ তো গর্তে আটকে যায়, কিন্তু ওদিকে বাঘিনীটা কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়, যার কারণে পণ্ডিত আর চায়না বাঘিনীটাকে বন্দুক দিয়ে তাড়া করলে বাঘিনীটা নদী পথ ধরে সামনের দিকে এগিয়ে যায়। এদিকে মধু, ঝুম্পা, হীরা এবং বাকিরা নৌকায় উঠে বাঘিনীটার পিছু করে, কিন্তু হঠাৎ বাঘিনী গভীর জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ে। তবে তারা এটা বুঝতে পারে না নদীর বড় চ্যানেল বাদ দিয়ে একটা ছোট চ্যানেলে ঢুকে পড়েছে তারা। সুতরাং সমস্যা হলো, যদি তারা বাঘিনীটাকে কিছু করতে করতে ছোট চ্যানেল দিয়ে সামনে এগিয়ে যায়, তাহলে 6 ঘন্টারও বেশি সময় তারা গভীর জঙ্গলে ফেঁসে থাকতে পারে। তাই পণ্ডিত এবং বাকি সঙ্গীরা মিলে নৌকাটা নদীর বড় চ্যানেলে নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু ঠিক ওই সময় নদীর জল থেকে একটা কুমির হীরাকে আক্রমণ করে। হীরা অনেক বাঁচার চেষ্টা করলেও তারা কুমিরটাকে ছাড়াতে পারে না। তখনই সেখানে ভীরা এসে হীরাকে বাঁচিয়ে নেয়। এরপর ভীরা তাদের নৌকায় উঠে আসে, তবে ভীরা লুকিয়ে নৌকার ইঞ্জিনের ডিজেল পাইপটা কেটে দেয়, যাতে পণ্ডিত আর তার সঙ্গীরা এই ঘন জঙ্গলের মধ্যে ফেঁসে গিয়ে মারা যায়। এরপর ভীরা তাদের সাথে হাত মেলাতে গিয়ে পণ্ডিতকে বলে, ভেবে দেখো, এর থেকে বড় সুযোগ আর পাবে না। কিন্তু পণ্ডিত ভীরার কথায় পাত্তা দেয় না। এদিকে মধু নৌকাটার কাছে আসলে দেখে ইঞ্জিনের ডিজেলগুলো সব বেরিয়ে গেছে। মধু সন্দেহ করে হয়তো ভীরা এই কাজটা করেছে, তাই ব্যাপারটা বাকিদের বলে। এখানে মধুর কাছে কোনো প্রমাণ ছিল না, যার কারণে ভীরা আর মধুর সাথে ঝামেলা হয়। এরপর পণ্ডিত ঝুম্পাকে জঙ্গল থেকে বাইরে বেরোনোর রাস্তা বের করতে বলে। ঝুম্পা বলে, জঙ্গল পার করে আমাদেরকে বড় নদীর চ্যানেলে যেতে হবে, সেখান থেকে আমরা মৎস্য শিকারীদের কাছ থেকে সাহায্য পেতে পারি। তবে এই জায়গাটা বাঘেদের, তাই প্রতিটা পদে আমাদেরকে সাবধান হয়ে থাকতে হবে, না হলে বিপদ ঘটতে সময় লাগবে না। সুতরাং তাদের কাছে একটাই রাস্তা বেঁচে আছে, হেঁটে হেঁটে জঙ্গল পার করতে হবে তাদেরকে। এরপর পণ্ডিত আর তার সঙ্গীরা জঙ্গল থেকে হেঁটে অনেকটা সামনে আসার পর ঝুম্পা বাঘের পায়ের ছাপ দেখে বুঝতে পারে এখনও বাঘের ডেরায় তারা রয়েছে, তাই এখান থেকে দ্রুত পালিয়ে যেতে হবে। অন্যদিকে হীরার পা আঘাত থাকা অবস্থায় পালাতে পালাতে একসময় সে দাঁড়িয়ে পড়ে, কিন্তু তারা যেখানে এসে দাঁড়িয়েছে সেখানে সাপেদের ডেরা। দেখা যায় হীরা যেখানে বসেছিল তার পেছন থেকে দুটো সাপ তার শরীরে চলে আসে। চায়না সাপেদের দেখে মারতে গেলে ঝুম্পা তাকে আটকায় আর বলে, এদেরকে মেরো না, এদেরকে মারা মানে আমাদের সব থেকে বড় ভুল হবে। এরা বছরে একবার জঙ্গলে মিলন করতে আসে। কিন্তু অন্যদিকে ভীরার মাথায় শয়তানি বুদ্ধি চলছে। সে একটা সাপকে চাকু দিয়ে কেটে ফেলে আর সাপের অর্ধেক অংশটা সুফির ব্যাগের মধ্যে ভরে দেয়। তবে কেউ বুঝতে না পারলেও সাপেরা সুফির ব্যাগ থেকে মৃত সাপের গন্ধ পেয়ে সবাইকে তাড়া করতে শুরু করে। দেখতে দেখতে জঙ্গলের সমস্ত সাপ সেখানে চলে আসে। এরপর পণ্ডিত, ঝুম্পা এবং বাকিরা নদীর ওপারে চলে গেলে সুফির পা নদীর পাড়ে কাদায় ফেঁসে যায় আর সমস্ত সাপেরা সুফিকে মেরে ফেলে। সুফি মারা যাওয়ার পর ঝুম্পা মনে করে তার জন্যই সবাই বিপদে পড়েছে, কিন্তু এখানে জঙ্গলের এত গভীরে আসার পর জানা যায় এখান থেকে বাইরে বেরোনোর রাস্তা কেউ জানে না। ঠিক তখনই ভীরা বলে, আমি একমাত্র জঙ্গল থেকে সবাইকে জীবিত বের করতে পারি। এরপর সবাই ভীরার কথা মতো চলতে শুরু করে। যেতে যেতে অনেকটা পথ আসার পর ঝুম্পা বুঝতে পারে জায়গাটা ঠিক সুবিধার নয়। দেখা যায় ভীরা পণ্ডিত এবং তার বাকি সঙ্গীদের জঙ্গলের এমন একটা জায়গায় নিয়ে এসেছে যেখানে মানুষের কঙ্কাল পড়ে আছে। সুতরাং ঝুম্পা বুঝতে পারে ভীরা তাদেরকে মৃত্যুর কুয়াতে নিয়ে এসেছে। তারা এখন বাঘের ডেরায়। কিন্তু তখনই বাঘিনীটা লাফ মেরে তাদের সামনে দাঁড়িয়ে পড়ে। মধু ভয় পেয়ে বাঘিনীর হাত থেকে বাঁচতে গেলে কোনো মতে পণ্ডিত তাকে বাঁচিয়ে নেয়। আর এরপর বাঘিনী পণ্ডিতকে আক্রমণ করতে আসলে সে বাঘের মুখের সামনে মানুষের হাড় ফাঁসিয়ে দেয়। এরপর পণ্ডিত আর তার সঙ্গীরা বাঘিনীকে আটকাতে গেলে কোনো মতে বাঘিনী সেই হাড়টা ভেঙে সেখান থেকে সরে আসে। তবে বাঘিনী যখন পণ্ডিতকে আবার আক্রমণ করতে যায় ঠিক ওই সময় ভীরা গাছের ওপর থেকে বাঘিনীকে অজ্ঞান করার একটা ইঞ্জেকশন লাগিয়ে দেয়। ওদিকে গর্তে আটকে থাকা বাঘগুলো কোনো মতে বাইরে বেরিয়ে যায়। এরপর ভীরা গাছ থেকে নেমে আসলে পণ্ডিত ওর উপর রেগে যায়। ভীরা বলে, বাঘকে শিকার করতেই তো তোমরা জঙ্গলে এসেছিলে, আর আমি যখন বলেছিলাম আমার সাথে হাত মিলিয়ে নাও তখন তোমরা করলে না কেন? ভীরা এটাও বলে এখান থেকে বাঁচার একটাই রাস্তা আছে, আর সেটা এই বাঘিনীকে মারতে হবে। এদিকে হীরা অসুস্থ হয়ে পড়ায় মধু আর চায়না তাকে নদীর পাড়ে নিয়ে যায়। চায়না আর মধু পালাতে পালাতে অনেকটা পথ আসার পর হীরা বুঝতে পারে সে আর বাঁচবে না, তাই চায়নাকে যেতে বলে আর হীরা সেখানেই মারা যায়। এরপর চায়না পালাতে গেলে সেই বাঘেরা তাকে আক্রমণ করে। চায়না তার প্রাণ বাঁচাতে বাঘের সাথে আত্মরক্ষার লড়াই করছিল,
ততক্ষণে পণ্ডিত আর ঝুম্পা কাছে আসতেই দেখতে পায় বাঘেরা মধুকে জ্যান্ত ছিঁড়ে খাচ্ছে। কিন্তু পণ্ডিত মধুকে কথা দিয়েছিল যে তাকে বাঘের থাবায় মরতে হবে না, তাই পণ্ডিত মধুকে গুলি করে মেরে ফেলে আর সেই গুলির আওয়াজে বাঘেরা পণ্ডিত আর ঝুম্পাকে দেখে ফেলে। এরপর বাঘেরা তাদের সামনে এসে দাঁড়িয়ে পড়ে এবং পণ্ডিত আর ঝুম্পার পেছন দিক দিয়ে বাঘিনীটা চলে আসে। অন্যদিকে দেখা যায় পণ্ডিত বাঘিনীকে মারার আগে বাঘিনীর একটা ছোট্ট বাচ্চা তার কাছে এসে বসে। ভীরা পণ্ডিতকে ছলে বলে কৌশলে বাঘিনীকে মেরে ফেলতে বলে। এরপর ভীরা বাঘের বাচ্চাটাকে মেরে ফেলতে চায়, কিন্তু ঝুম্পা ভীরাকে আটকায়। তখনই পণ্ডিত মনে করে ফরেস্ট অফিসাররা তাকে বলেছিল জঙ্গলটা হিংস্র প্রাণী বা জীবদের বাড়ি, তাই কেউ যদি তাদের উপর আক্রমণ করতে আসে তাহলে তারা নিজেদের আত্মরক্ষার জন্য আক্রমণ করবে। এরপর ঝুম্পা পণ্ডিতকে বলে আমি একজন মাকে বাঁচাতে অর্থাৎ সাহায্য করতে চাই। অন্যদিকে ভীরা বলে সে এই বাঘের বাচ্চাটাকে মারার জন্য এর আগেও একবার সুযোগ পেয়েছিল, তবে এক ফটোগ্রাফারের জন্য বাঘের বাচ্চাটাকে সে মারতে পারেনি। এরপর ভীরা বাঘের বাচ্চাটাকে মারতে গেলে বাঘিনীটা ভীরার দিকে তাকিয়ে ভয়ানক একটা সংকেত দেয়। এরপর ভীরা বাঘিনীর হাত থেকে বাঁচার জন্য সে গাছের উপর উঠতে শুরু করে, কিন্তু বাঘিনীটা ভীরাকে গাছের উপর থেকে এক থাবা মেরে মাটিতে নিয়ে আসে এবং ভীরাকে হত্যা করে। এরপর এদিকে বাকি বাঘগুলো ঝুম্পা আর পণ্ডিতকে মারতে আসলে বাঘিনীটা উল্টে তাদেরকে সাহায্য করতে রুখে দাঁড়ায়। সুতরাং যেহেতু পণ্ডিত আর ঝুম্পা বাঘের বাচ্চাটাকে বাঁচিয়েছিল, তাই বাঘিনীটা তাদেরকে সাহায্যের এক প্রতিদান দেয়। এরপর দৃশ্য পাল্টায়, দেখা যায় চায়না এসব গল্প দুজন বাচ্চাকে বলছিল। বাচ্চাগুলো চায়নাকে বলে তাহলে ওই প্রথম বাচ্চার কি হয়েছিল। আর দেখা যায় কিছু সময় পর ঝুম্পা আর পণ্ডিত ফরেস্ট অফিসারদের কাছ থেকে বাঘটাকে নিয়ে সুন্দরবনের জঙ্গলে দিয়ে আসে। এদিকে ঝুম্পা আর পণ্ডিত একে অপরকে ভালোবাসে। সেদিন বাঘের আক্রমণে চায়না একটা হাত হারিয়ে ফেলেছে। আসলে গিরগিটি লোকগুলো কোনো মতে চায়নাকে বাঁচিয়ে নিয়েছিল। আর এখানে এসেই মুভির শেষ হয়। এটা শুধু কোনো বন্য প্রাণীর গল্প নয়, এটা মানুষদের সাথে প্রকৃতি সংঘর্ষ ছিল, যেখানে প্রকৃতির শত্রু ছিল না, বরং মানুষই অহংকারী হয়ে ওঠে, নিজেদের মৃত্যু ডেকে নিয়ে আসে। তো যাই হোক, আজকের মুভিটা একটু অন্যরকম ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যারা সরাসরি আমার সাথে কথা বলতে চাও চলে এসো ফেসবুক, ইনস্টাগ্রামে, লিংক ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, বাই।